প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইওর ক্লাসরুমে। তো আজকের ভিডিওতে তোমরা যারা 2025-এর ফার্স্ট ইউনিট পরীক্ষা দেবে, তোমাদের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা, এই অধ্যায় থেকে আমি তোমাদেরকে সেরা 20টি 2 নম্বরের প্রশ্ন দেবো। যদি তোমরা এই 2 নম্বরের প্রশ্নগুলো করে যেতে পারো, ডেফিনেটলি তুমি কিন্তু তোমার ফার্স্ট টার্মের পরীক্ষাতে কিন্তু অবশ্যই এখান থেকে 2 মার্কস কমন পাবে। তো আমি শুধুমাত্র 2 মার্কস নয়, আর শুধুমাত্র ইতিহাস নয়, বাংলা, ইতিহাস, ভূগোলের এবং জীবনবিজ্ঞানের সমস্ত প্রকার এমসিকিউ, এসএকিউ, 2 মার্কস, 5 মার্কস, 3 মার্কস, 4 মার্কস, 8 মার্কস, যে সাবজেক্টের যেভাবে যে শর্ট কোশ্চেন হয়, যেভাবে যা লং কোশ্চেন হয়, সিলেবাস অনুযায়ী সমস্ত কোশ্চেন কিন্তু রেডি করেছি। যদি তোমরা এইগুলো করে যেতে পারো, তুমি কিন্তু ডেফিনেটলি পরীক্ষাতে কমন পাবে। যেমনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 4টে সাবজেক্ট নিলে তোমরা জাস্ট 239 পে করলে কিন্তু হয়ে যাবে। আমি ভিডিওর মাঝখানে আরও একটু কথা বলবো, শুরুতে আর তেমন কিছু বলছি না। 4টে পিডিএফ, 4টে সাবজেক্ট, 8খানা পিডিএফের মধ্যে হবে শর্ট কোশ্চেন একটা পিডিএফে, লং কোশ্চেন, ঠিক আছে? উপরে দেওয়া স্ক্রিন নাম্বার তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো যারা এইগুলো নিতে ইন্টারেস্টেড। চলো আমরা 2 নম্বরের কোশ্চেনগুলো একবার দেখে নিই। তো বন্ধুরা, এই অধ্যায়ের প্রতিটি প্রশ্নের মান 2। আমি এক এক করে সমস্ত প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। সেরা 20টা পাবে, আরও এক্সট্রা 10টা আছে। যারা নিতে চাইছো পিডিএফটা তারা কিন্তু পাবে, ঠিক আছে? আর যারা পিডিএফ নিতে চাইছো না, খাতা পেন নিয়ে বসে যাও, এই কোশ্চেনগুলো লিখে নিলেও তুমি কিন্তু পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে? তো এক এক করে সেগুলো জাস্ট দেখে নাও। এখানে প্রথম কোশ্চেন বলা হচ্ছে, 1813 সালের চার্টার আইনে কি বলা হয়েছিল, অথবা ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী? উত্তরে কি লিখবে এখানে দেখো, উত্তর ভারতের শিক্ষার ইতিহাসে 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্বটা, উত্তরটা দুবার হয়ে গেছে, এই উত্তরটা কিন্তু হবে না, ঠিক আছে? শুধুমাত্র ভারতের হবে। প্রথমত, ভারতে শিক্ষা বিস্তারের জন্য প্রতি বছর অন্তত 1 লক্ষ টাকা বরাদ্দ করার জন্য সুপারিশ করা হয়। দ্বিতীয়ত, এইভাবে সরকার ভারতীয় প্রজাদের শিক্ষার দায়িত্ব গ্রহণ করে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনগুলো বন্ধুরা এখানে আরও একটা পয়েন্ট আছে, দেখে নাও। তৃতীয়ত, এই সুপারিশকে কেন্দ্র করে গড়ে ওঠে প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষা বিতর্ক। 2 নম্বর প্রশ্ন, আধুনিক ভারতের পাশ্চাত্য শিক্ষার বিদ্যার ক্ষেত্রে 1836 খ্রিস্টাব্দ স্মরণীয় কেন, অথবা ডক্টর মধুসূদন গুপ্ত বিখ্যাত কেন, অথবা ডক্টর মধুসূদন গুপ্ত স্মরণীয় কেন? এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। উপরে হেডিং দেবে ডাক্তার মধুসূদন গুপ্ত বিখ্যাত হওয়ার কারণ বলে। তারপরে এর আন্ডারে যে পয়েন্টগুলো লিখবে সেগুলো দেখে নাও। এখানে প্রথমত বলে প্রথম পয়েন্ট লিখবে, তিনি ছিলেন কলকাতা সংস্কৃত কলেজের ছাত্র এবং পরবর্তীকালে এই কলেজে তিনি হিন্দু ঔষধের পণ্ডিত রূপে নিযুক্ত হন। দ্বিতীয়ত, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলে তিনি এখানে ডাক্তার রূপে যোগদান করেন এবং পরবর্তীকালে তিনি প্রথম মর্যাদার সাব অ্যাসিস্ট্যান্ট সার্জেন্ট হন। তারপর দেখো, তৃতীয়ত, 1836 খ্রিস্টাব্দের 10ই জানুয়ারি হিন্দু কুসংস্কার উপেক্ষা করে নিজে হাতে সব ব্যবচ্ছেদ করেন এবং 10 মাস পর ডক্টর গুন্ডিভের তত্ত্বাবধানে 4 জন মেডিকেল ছাত্র রাজকৃষ্ণ দে, উমাচরণ শেঠ, দ্বারকানাথ গুপ্ত ও নবীনচন্দ্র মিত্রকে সাথে নিয়ে পুনরায় সব ব্যবচ্ছেদ করেন। 3 নম্বর প্রশ্ন, নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা কী? নারী শিক্ষা বিস্তারে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বলে হেডিং দিয়ে প্রথমে লিখবে, নারী শিক্ষা এই পত্রিকার পরিচালক মণ্ডলী মনে করতেন, নারী জাতিকে শিক্ষার আলোকে উদ্ভাসিত করতে না পারলে সমাজের উন্নতি ঘটতে পারে না। এজন্য এই পত্রিকা নারী শিক্ষা প্রসারের উপর বিশেষ জোর দেয়। এই পত্রিকায় প্রথম অন্তঃপুরবাসী নারীদের শিক্ষা চর্চার জন্য পাঠ্যক্রম রচিত হয়। স্ত্রী আচার, নারী জাতির উন্নতির জন্য হিন্দু সমাজের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান, ভাইফোঁটা, বিভিন্ন ব্রত সম্পর্কে বামাবোধিনী পত্রিকায় লেখালেখি হতো। একই সঙ্গে এইসব অনুষ্ঠানের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা প্রভৃতি সম্পর্কেও আলোচনা করা হতো। 3 নম্বর লিখবেন, আদর্শ নারীর কথা। নারীদের উৎসাহিত করার জন্য এই পত্রিকায় ভারতের খ্যাতনামা প্রাচীন বিদুষী মহিলাদের জীবনী সম্পর্কে আলোচনা করা হতো। 4 নম্বর প্রশ্ন করবে, শ্রীরামপুর ত্রয়ী কাদের বলা হয়? শ্রীরামপুর ত্রয়ী বলে হেডিং দিয়ে লিখবে, উইলিয়াম কেরি, জোশুয়া ম্যাটসম্যান ও উইলিয়াম ওয়ার্ড শ্রীরামপুর, এই 3 খ্রিস্টান মিশনারিকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। প্রতিষ্ঠা 1813 খ্রিস্টাব্দের উইলিয়াম কেরি শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা করেন। পরবর্তী দেখে নাও। এই কোশ্চেন আন্ডারে অবদান লিখবে। 1 নম্বর, উইলিয়াম কেরির উদ্যোগে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয়। 2 নম্বর, তার উদ্যোগে 1818 খ্রিস্টাব্দে স্থাপিত হয় শ্রীরামপুর কলেজ।
5 নম্বর, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু কী ছিল? উত্তর লিখবে হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত গ্রাম বার্তা প্রকাশিকা ছিল এক সাময়িক পত্রিকা। এই পত্রিকার মাধ্যমে তিনি প্রথমে লিখবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার বিষয়বস্তু গ্রামীণ জীবনযাত্রার প্রতিচ্ছবি প্রকাশ। এই পত্রিকার মাধ্যমে গ্রাম ও গ্রামবাসী প্রজার অবস্থা সহ সমসাময়িক বিভিন্ন খবর প্রকাশ করতেন। 2 নম্বর, ব্রিটিশ সরকারের অত্যাচার ও শোষণ প্রকাশ। ব্রিটিশ সরকার ও তার সহযোগী জমিদার ও মহাজন কর্তৃক প্রজা শোষণ ও অত্যাচারের কথা প্রকাশিত হয়েছিল। এমনকি জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুরবাড়ির জমিদারি ব্যবস্থাও তার সমালোচনার হাত থেকে রেহাই পায়নি। 6 নম্বর, হুতুম প্যাঁচার নকশা থেকে 19 শতকের সংস্কৃতির কথা কিভাবে জানা যায়? অথবা হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়? হেডিং করবে হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকে বাংলার সমাজচিত্র। প্রথমে লিখবে বাঙালির উৎসবপ্রিয়তা। এই নকশা সাহিত্য থেকে জানা যায় যে সে সময় উৎসবপ্রিয় বাঙালি 12 মাসে 13 পার্বণে অভ্যস্ত ছিল, যেমন গাজন, চড়ক, বারোয়ারি, দুর্গাপুজো, মহেশের স্নানযাত্রা ইত্যাদি। 2 নম্বর, সমাজের বিভিন্ন দিক। সে সময়কার বাঙালি হিন্দু সমাজের কিছু খণ্ডচিত্র খুঁজে পাওয়া যায় এই সাহিত্যে। সেগুলি হলো বাঙালির হুজুগে স্বভাব, ধর্মীয় উন্মাদনা, ধর্মীয় ভণ্ডামি, বিভিন্ন ধর্মীয় আচার বিচার প্রভৃতি। এছাড়া সে সময় বাঙালি সমাজে গণিকাবৃত্তি ও ব্যভিচারের চল ছিল, তা জানা যায় এই গ্রন্থ থেকে। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। 3 নম্বর পয়েন্ট লিখবে সামাজিক ব্যাধি। যে সময় বাঙালি হিন্দু সমাজ বাল্যবিবাহ, বহু বিবাহ, মাদকের নেশা প্রভৃতি সামাজিক ব্যাধির শিকার ছিল, তা জানা যায় এই নকশা সাহিত্যে। 7 নম্বর, নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? উপরে হেডিং দেবে নীলদর্পণ নাটকের গুরুত্ব বলে। 1 নম্বর লিখবে ব্রিটিশ বিরোধী ক্ষোভ। 1860 খ্রিস্টাব্দে নীলদর্পণ নাটকটি রচিত হয়। নাটকটিতে বাংলার নীল চাষিদের উপর নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে। এটি মঞ্চস্থ শুরু হলে বাঙালি জনমানসে ব্রিটিশ বিরোধী ক্ষোভ ধূমায়িত হয়। পরবর্তী দেখো 2 নম্বর, শহুরে জনমত গঠন। কলকাতায় জাতীয় নাট্যশালা প্রতিষ্ঠিত হলে সেখানে নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয়। ফলে শহর কলকাতায় নীলকর সাহেবদের বিরুদ্ধে এক বলিষ্ঠ জনমত গড়ে ওঠে। 4 নম্বর, নাট্যশালার বিকাশ। এই নাটকের মঞ্চাভিনয়ের মধ্য দিয়ে বাংলায় সাধারণ নাট্যশালা বিকাশের পথ প্রশস্ত হয়। 8 নম্বর প্রশ্ন, রাজা রামমোহন রায়কে কেন ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়? হেডিং দেবে রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলার কারণ। ক নম্বর পয়েন্ট দেবে নতুন চিন্তাধারার উন্মেষ। তিনি প্রাচীন হিন্দু, ইসলামীয় ও ইউরোপীয় সংস্কৃতির আত্মস্থ করে ধর্ম, সমাজ, সাহিত্য ও রাজনীতিতে নতুন চিন্তাধারার উন্মেষ ঘটান এবং নবজাগরণের সূচনা করেন। ক্ষয়েরটা হচ্ছে আত্মীয় সভা ও ব্রহ্ম সভা প্রতিষ্ঠা। আত্মীয় সভা ও ব্রহ্ম সভা প্রতিষ্ঠার মাধ্যমে ধর্মীয় ক্ষেত্রে সংস্কার সাধন এবং সতীদাহ প্রথা, বহু বিবাহ প্রথা, জাতিভেদ প্রথার বিরুদ্ধে সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমে যে ধারার সূচনা হয়েছিল তা ভারতকে আধুনিক করে তুলতে সাহায্য করেন। পরবর্তী দেখে নাও। 9 নম্বর প্রশ্ন বলা হচ্ছে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি বা পাশ্চাত্য শিক্ষার চুঁয়ে পড়া নীতি কী? এখানে হেডিং দেবে পাশ্চাত্য শিক্ষায় চুঁয়ে পড়া নীতি। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য কোম্পানি চুঁয়ে পড়া নীতি প্রণয়ন করেন। এই নীতি অনুসরণ করে বড়লাট উইলিয়াম বেন্টিং চেয়েছিলেন শিক্ষার প্রভাব সমাজের উপরতলা থেকে নিচের তলায় চুঁয়ে পড়ুক। তাতে যেমন কোম্পানির ব্যয় কমবে, তেমনি ভারতীয় জনজীবনে দ্রুত পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটবে। 10 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট কী? মেকলে মিনিট বলে হেডিং করে লিখবে প্রাচ্য ও পাশ্চাত্যবাদী বিতর্কের পরিপ্রেক্ষিতে লর্ড বেন্টিংয়ের শাসনকালে আইন সচিব টমাস মেকলে তার 1 মিনিট বা প্রতিবেদনে ভারতে ইংরেজি ভাষায় পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের সুপারিশ করেন 2 ফেব্রুয়ারি 1835 খ্রিস্টাব্দ। এটি মেকলে মিনিট বা প্রতিবেদন নামে পরিচিত। লর্ড বেন্টিং শেষ পর্যন্ত এই মিনিটের ভিত্তিতে ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের নির্দেশ দেন 7ই মার্চ 1835 খ্রিস্টাব্দ। 11 নম্বর, হান্টার কমিশন কি? হান্টার কমিশন বলে হেডিং দিয়ে লিখবে
ভারতের উচ্চশিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ করার জন্য 1882 খ্রিস্টাব্দে স্যার উইলিয়াম হান্টার নামে এক শিক্ষাবিদের নেতৃত্বে ভারত সরকারের একটি কমিশন নিয়োগ করে। এটি হান্টার কমিশন নামে পরিচিত। 1883 খ্রিস্টাব্দে এই কমিশন তার রিপোর্টে প্রাথমিক শিক্ষার উপর গুরুত্ব আরোপ সহ মাধ্যমিক ও কলেজ শিক্ষার উন্নতিকরণ, আর্থিক সাহায্য দান এবং স্ত্রী শিক্ষায় উৎসাহ দানের সুপারিশ করে। 12 নম্বর প্রশ্ন দেখো, উডের ডেসপ্যাচকে মহাসনদ বলা হয় কেন? উডের নির্দেশনামা বা প্রতিবেদন বলে হেডিং করে লিখবে। পাশ্চাত্য শিক্ষা বিস্তারের লক্ষ্যে 1854 খ্রিস্টাব্দের 19শে জুলাই চার্লস উড একটি নির্দেশনামা জারি করেন, যা চার্লস উডের প্রতিবেদন নামে পরিচিত। উডের ডেসপ্যাচকে মহাসনদ বলার কারণ কি? এর আন্ডারে লিখবে, দেখো ক নম্বরে লিখবে শিক্ষা খাতে ব্যয়ের প্রতিশ্রুতি। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনে ঘোষিত 1 লক্ষ টাকা ভারতে পাশ্চাত্য শিক্ষা খাতে ব্যয় করার প্রতিশ্রুতি প্রদান করা হয়। ক্ষয়েরটা সরকারি শিক্ষা বিভাগ গঠন। সরকারি শিক্ষানীতি রূপায়ণের ও পরিচালনার জন্য সরকারি শিক্ষা বিভাগ গঠন করা হয়। গয়েরটা বিদ্যালয় প্রতিষ্ঠা। ভারতের প্রেসিডেন্সি শহরগুলিতে উডের প্রস্তাব অনুযায়ী একটি করে মোট 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, বাংলার নারী শিক্ষার প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা লেখো। উত্তর, রাধাকান্ত দেব সমাজে রক্ষণশীল ব্রাহ্মণ হিসেবে পরিচিত থাকলেও বাংলায় নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। নারী শিক্ষার প্রসারে রাধাকান্ত দেবের ভূমিকা। কয়টা লিখবে? পাশ্চাত্য শিক্ষার প্রাধান্য। নারী শিক্ষার ক্ষেত্রে তিনি পাশ্চাত্য শিক্ষাকে প্রাধান্য দিয়েছিলেন এবং ক্যালকাটা জুভেনাইল সোসাইটি নামক প্রতিষ্ঠায় সাহায্য করেছিলেন। ক্ষয়েরটা লিখবে বিভিন্ন পুস্তক রচনায় সহযোগিতা। নারী শিক্ষা বিষয়ে তিনি 1822 খ্রিস্টাব্দে গৌরমোহন বিদ্যালঙ্কা রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক নামক পুস্তকটি রচনায় সহযোগিতা করেছিলেন। গয়ে লিখবে শিক্ষাক্ষেত্রে উৎসাহ দান। তিনি পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উচ্চশিক্ষার জন্য বিদেশ যাত্রাকে সমর্থন করেন এবং অর্থ সাহায্য করে শিক্ষাক্ষেত্রে উৎসাহ প্রদান করেন। 14 নম্বর দেখো, পাশ্চাত্য শিক্ষা বিস্তারে ডেভিড হেয়ারের অবদান লেখো। ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রসারে যে সমস্ত খ্রিস্টান সমাজসেবী পাদ্রী অগ্রণী ভূমিকা গ্রহণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ডেভিড হেয়ার। পাশ্চাত্য শিক্ষা প্রসারে ডেভিড হেয়ারের অবদান। এর আন্ডারে লিখবে। তারপর দেখো, ভারতের পাশ্চাত্য শিক্ষার বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কি? বন্ধুরা একটু দেখে নাও, এখানে হিন্দু কলেজ স্থাপন। প্রথম লিখবে ডেভিড হেয়ারের প্রচেষ্টায় ভারতের, এখানে ডেভিড হবে না ডেভিড হবে, ঠিক আছে, ডর হবে এটা। হেয়ারের প্রচেষ্টায় ভারতের পাশ্চাত্য শিক্ষার অগ্রগতির জন্য 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। ক্ষয়েরটা শিক্ষা প্রতিষ্ঠা স্থাপন। শিক্ষার উন্নতি সাধনের জন্য পটলডাঙ্গা একাডেমি, যেটা এখন হেয়ার স্কুল, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি ও ক্যালকাটা স্কুল সোসাইটি প্রতিষ্ঠা করেন। শিক্ষাক্ষেত্রে অর্থ ব্যয়। পাশ্চাত্য শিক্ষা প্রসারে তিনি তার সারা জীবনের সঞ্চিত অর্থ এদেশে ব্যয় করেন এবং পরবর্তী সময়ে তিনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছিলেন। পরবর্তী দেখো 15 নম্বর প্রশ্ন, সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা কী ছিল? সমাজ সংস্কারে নব্যবঙ্গীয়দের ভূমিকা। বিতর্ক সভা, এখানে লিখবে প্রথম বিতর্ক সভা প্রতিষ্ঠা। ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করেন, যেখানে হিন্দুদের জাতিভেদ প্রথা, মূর্তি পূজা, অসম্পৃশ্যতা প্রভৃতি কুপ্রথার বিরুদ্ধে মত প্রকাশ করা হতো। কয়টা দেখো, নানাবিধ পত্র পত্রিকার মনোভাব প্রকাশ। তারা নানাবিধ পত্র পত্রিকার মধ্য দিয়ে রক্ষণশীল হিন্দু ধর্মকে আঘাত করেন। তারপরে দেখো গয়েরটা ধর্মীয় রক্ষণশীলতার বিরোধিতা। এছাড়া তারা পৈতা ছিঁড়েও গোমাংস খেয়ে ধর্মীয় রক্ষণশীলতাকে নস্যাৎ করার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ বিভক্ত হলো কেন? বারবার খুব কাশি লাগছে। ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ বিভক্ত হওয়ার কারণে প্রথমে লিখবে যুক্তিবাদের পরিবর্তে গুরুবাদের প্রতিষ্ঠা। কেশবচন্দ্র সেন একসময় যুক্তিবাদকে লঙ্ঘন করে গুরুবাদ প্রতিষ্ঠার ইচ্ছা প্রকাশ করলে ব্রহ্ম সমাজ বিভক্ত হয়ে পড়ে। কয়েকটা কোচবিহার ঘটনা। কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজের নীতি লঙ্ঘন করে অপ্রাপ্ত বয়স্কা 14 বছরের কন্যার বিবাহ দিলে ব্রাহ্মণ নেতারা ক্ষুব্ধ হন। ফলস্বরূপ 1878 খ্রিস্টাব্দে শিবনাথ শাস্ত্রী, আনন্দমোহন বসু প্রমুখ মিলে সাধারণ ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। বন্ধুরা এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্য কী? হেডিং দেবে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারে খ্রিস্টান মিশনারিদের প্রধান উদ্দেশ্যসমূহ। কয়েকটা হচ্ছে খ্রিস্ট ধর্মের প্রচার প্রসার,
ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের প্রথম তথা প্রধান উদ্দেশ্য ছিল খ্রিস্ট ধর্মের প্রচার। কয়েকটা আধুনিক বিজ্ঞান শিক্ষা প্রদান। খ্রিস্টান মিশনারিরা ধর্ম প্রচারের সঙ্গে সঙ্গে এদেশে আধুনিক শিক্ষা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট সদিচ্ছা প্রকাশ করেছিলেন। 18টা দেখো, নববিধান কি? নববিধান ব্রহ্ম সমাজের অসবর্ণ বিবাহ সংস্কৃতের পরিবর্তে বাংলায় মন্ত্র উচ্চারণ এবং সমস্ত ধর্মীয় বিবাদ ও দ্বন্দ্বের অবসান ঘটিয়ে সর্বধর্ম সমন্বয়ে কেশবচন্দ্র সেন ব্রহ্ম সমাজে কিছু নতুন বিধান বা নীতি প্রবর্তন করেন। এই নতুন বিধান বা নীতিগুলি নববিধান নামে পরিচিত। আশা করি সকলেই বুঝতে পেরেছো এটা। পরবর্তী কোশ্চেন করবে দেখো, নব্য বেদান্ত কি? স্বামী বিবেকানন্দের ধর্মীয় চিন্তা ও ব্যাখ্যার সাধনে যে নতুন মতবাদ প্রচারিত হয় তা নব্য বেদান্ত নামে পরিচিত। তারপর হেডিং দেবে নব্য বেদান্তের বিভিন্ন দিক দিয়ে প্রথম পয়েন্ট লিখবে মানুষের কল্যাণে বেদের ব্যবহার। অদ্বৈতবাদে বিশ্বাসী বিবেকানন্দ বনের বেদান্তকে ঘরে আনার কথা প্রচার করেন এবং বেদান্তকে মানুষের কল্যাণের কাজে ব্যবহার করার কথা বলেছেন বা বলেন। পরবর্তী দেখো, কয়েকটা সমাজের উন্নতির উপর গুরুত্ব আরোপ। মানবতাবাদী ও সমাজপ্রেমী বিবেকানন্দ আত্মমুক্তির চেয়ে সমাজের উন্নতির উপর বেশি গুরুত্ব আরোপ করেন। পরবর্তী 20 নম্বর প্রশ্ন, ব্রহ্ম সমাজের যে কোনো দুটি সমাজ সংস্কারমূলক কাজের উল্লেখ করো। দেখে নাও এর আন্ডারে কি আছে। বন্ধুরা এখানে হেডিং দেবে তোমরা ব্রহ্ম সমাজের দুটি সমাজ সংস্কারমূলক কাজ বলে। প্রথম পয়েন্টে লিখবে ধর্মীয় কুসংস্কার দূরীকরণ ও ধর্মান্তর রোধ। তৎকালীন সময়ে হিন্দু ধর্মের প্রচলিত কুসংস্কার দূর করে একেশ্বরবাদের প্রচার বা নিরাকার ব্রহ্মের উপাসনা করা এবং খ্রিস্ট ধর্মে ধর্মান্তরণের হাত থেকে হিন্দু ধর্মকে রক্ষা করা। পরবর্তী 2 নম্বর পয়েন্ট দেখো, স্ত্রী শিক্ষার বিকাশ ও জাতিভেদ প্রথার বিরোধিতা। এখানে কি করবে, ব্রহ্ম সমাজের আন্দোলনের ফলে সতীদাহ প্রথার অবসান, স্ত্রী শিক্ষার প্রসার, শিক্ষার বিস্তারে অসম্পৃশ্যতা ও জাতিভেদ প্রথার কঠোরতা হ্রাস পেয়েছিল। তো বন্ধুরা আমি এই 20টা তোমাদেরকে বললাম, এগুলো খুব ভালো করে করবে। বাকিগুলো আমি পড়ছি না, তোমরা জাস্ট একটু দেখে নাও। এটা 21 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল কেন? ভিডিও পজ করে করে লিখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। 22টা দেখো, কবে কি উদ্দেশ্যে ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, প্রতিষ্ঠাকাল ও প্রতিষ্ঠাতা, এগুলো তোমরা সব দেখে নাও, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনগুলো দেখো, ওর যে উত্তরটা ছিল শিক্ষার বিস্তার বৃদ্ধি। তারপরে 23 নম্বর প্রশ্ন, প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী কাদের বলা হয়, একজন করে উদাহরণ দাও। এখানে সবটাই দেখো লেখা আছে। প্রথমে প্রাচ্যবাদী, ঠিক আছে, তোমরা জাস্ট স্ক্রিনশট নাও বা পজ করে করে লিখে নাও। তারপর দেখো পাশ্চাত্যবাদী বলে লেখা আছে এখানে। যারা পিডিএফগুলো নেবে তারাই সবগুলো মোটামুটি পেয়ে যাবে, ঠিক আছে। যাদের হাতে সময় নেই বা যারা টিউশন টিচার আছেন সময়ের অভাবে বানাতে পারছেন না, আমি আপনাকে বলবো এইগুলো নিয়ে নিন। কোয়ালিটি আশা করি সব পেয়ে যাবেন। MCQ SAQ 248 সবটাই কিন্তু রেডি আছে, আপনারা অতি অবশ্যই এইগুলো নিয়ে পড়ান। এখান থেকে কিন্তু যেই স্কুল থেকে পরীক্ষা দিচ্ছে না কেন স্টুডেন্ট, সে কিন্তু ডেফিনেট সময় হয়ে যাচ্ছে। তারপর দেখো 26 নম্বর প্রশ্ন, হাজী মোহাম্মদ মহসিন বিখ্যাত কেন? তারপরে দেখো এখান থেকে লালন ফকির স্মরণীয় কেন? তারপরে দেখো এখানে তোমরা পাচ্ছ 28 নম্বর প্রশ্ন, বিজয় কৃষ্ণ গোস্বামী স্মরণীয় কেন? তার পরবর্তী কোশ্চেন এখানে তোমরা পাবে 3 আইন কি, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে। তারপরে বিদ্যাসাগরকে কেন ট্রেডিশনাল মডার্নাইজার বলা হয়, এই কোশ্চেনটা। এর পরবর্তী তোমরা যেটা পাচ্ছ সেটা দেখে নাও একটু। 31 নম্বর প্রশ্ন, শ্রী রামকৃষ্ণ কীভাবে ধর্ম সমন্বয়বাদী আদর্শ বাস্তবায়িত করেন, অথবা শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় বলতে কী বোঝো? তারপরে দেখো বাংলায় নবজাগরণের প্রধান ভিত্তি কী ছিল? তো বন্ধুরা এই ছিল তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে সেরা 32টি প্রশ্ন 2 মার্কসের। তোমরা যদি এইগুলো করে যেতে পারো, তোমার শুধুমাত্র ফার্স্ট ইউনিট নয়, টেস্ট প্লাস মাধ্যমিকের সমস্ত কিন্তু কাজ এখানে কিন্তু হয়ে যাবে। 2 মার্কস যা যদি এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসবে তুমি কিন্তু এর মধ্যেই কোশ্চেন তোমার কিন্তু পরীক্ষায় তোমরা আগামী দিন কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এরপর একটু দেখে নাও আমার কাছে কী কী PDF রেডি আছে। তোমরা অলরেডি কিন্তু স্ক্রিনে দেখেছো, আমি আরও একবার একটু তোমাদেরকে বলার চেষ্টা করছি। বন্ধুরা আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম, যদি তোমরা
যে পিডিএফ যে 4টে সাবজেক্ট আমি রেডি করেছি, বাংলা, ইতিহাস, ভূগোল আর জীবনবিজ্ঞান, এই 4টে সাবজেক্টে যে নোটস আছে, তোমরা যদি এই নোটসগুলো করে যেতে পারো ডেফিনেটলি তোমরা কিন্তু কমন পাবেই পাবে। এখানে দেখে নাও 10ম শ্রেণী ফার্স্ট ইউনিট ইতিহাস, এখানে কিন্তু ইতিহাসের এমসিকিউ এসিকিউ 2 মার্কস, 4 8 মার্কস রেডি আছে, ঠিক আছে। যদি তুমি চাও যে শুধু দাদা আমি ইতিহাস নেব, তাহলে তোমাকে 59 পে করতে হবে। কী বললাম, শুধু ইতিহাস নিতে চাইলে 59, ইন্ডিভিজুয়াল কোনো সাবজেক্ট নিতে চাইলে তোমাকে 59 পে করতে হবে, ঠিক আছে। এবারে দেখো এখানে তোমরা কিন্তু ভূগোলটা পেয়ে যাচ্ছ, 10ম শ্রেণী ভূগোল ফার্স্ট ইউনিটের এমসিকিউ এসিকিউ 2 মার্কস, এখানে দেখো 3 5। তারপরে তোমরা এখানে দেখতে পাবে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এসিকিউ 3 মার্কস, আবার অধ্যায়ভিত্তিক কিন্তু 5 মার্কস। এছাড়াও জীবনবিজ্ঞানের আমি তোমাদেরকে এমসিকিউ এসিকিউ হচ্ছে 3 5 সমস্ত কিন্তু সব রেডি করে দিয়েছি। জীবনবিজ্ঞানের এমসিকিউ এসিকিউ 2 মার্কস, আবার 5 মার্কসও কিন্তু বন্ধুরা আমি রেডি করে দিয়েছি। তো বন্ধুরা যদি তোমরা এই 4টে সাবজেক্ট নাও, তাহলে তোমাদেরকে টোটাল 239 পে করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। 239 পে করলে তুমি কিন্তু সমস্তটাই পেয়ে যাচ্ছ। তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে। ততক্ষণে সবাই খুব ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।